উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইরানের প্রতিরক্ষা স্থাপনা সহ কয়েকটি জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। যুদ্ধের প্রভাব, বিমানের 150 ফ্লাইট বাতিল। শিক্ষার্থী, প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য রেল ভাড়া কমানোর সিদ্ধান্ত সরকারের। বর্ষার আগেই মশক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে প্রধানমন্ত্রীর নির্দেশ। 2 কমিশনার সহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ কোনো চাপ নয়, ব্যক্তিগত কারণ বললেন কমিশনার আজিজি। এবং জুলাই সনদ ও গণভোটের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রোল। সংবিধানে না থাকায় এই পদক্ষেপ বললেন রিটকারী, আত্মঘাতী সিদ্ধান্ত মন্তব্য জামায়াতের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। বেড়েই চলেছে মধ্যপ্রাচ্যের সংকট। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। ইরানের আইআরজিসি কমান্ড ও নিয়ন্ত্রণ স্থাপনা, বিমান প্রতিরক্ষা স্থাপনা এবং ওমান উপসাগরে 11টি জাহাজ ধ্বংস করে দেওয়ার দাবি করছে যুক্তরাষ্ট্র। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য বিপুল অস্ত্রের মজুদ তাদের হাতে রয়েছে বলে জানান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি বলেন, ইসরায়েলের পক্ষ হয়ে তার দেশে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে তাদের বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর কমান্ড ও নিয়ন্ত্রণ স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস করে দিয়েছে। ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর জাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড। অন্যদিকে ইরানের হামলার সময় কুয়েত ভুল করে 3টি মার্কিন F-15E যুদ্ধবিমান ভূপাতিত করেছে। অনন্তকাল ধরে লড়াই চালিয়ে যাওয়ার মতো অস্ত্র যুক্তরাষ্ট্রের কাছে মজুদ রয়েছে মন্তব্য করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান 1 মাস ত্বরান্বিত করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে তাদের কঠোর জবাব দেবে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলের পক্ষ হয়ে তার দেশে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এমন দাবি করেন আরাকচি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পরও দেশটিতে সরকার পরিবর্তন নিয়ে সন্দিহান যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। যদিও ট্রাম্প সব ইরানি দেশপ্রেমিককে দেশ পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন, তবে মার্কিন গোয়েন্দা সূত্র বলছে দেশটির শাসন ব্যবস্থাকে শিগগিরই উৎখাত করা সম্ভব নয়। ঐশী আলম, মোহনা সংবাদ। এদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি। এছাড়া ড্রোন হামলার পর বিশ্বের অন্যতম বড় এলএনজি উৎপাদক কাতার এনার্জি তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। ফলে বৈশ্বিক গ্যাসের বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতু, ডেস্ক রিপোর্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। তেহরানে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ইরানের বিপ্লবী গার্ড কর্পস এর এক সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি ঘোষণা করেছেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, কোনো জাহাজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে আইআরজিসি ও নিয়মিত নৌবাহিনী হামলা চালাবে। পাশাপাশি তেল পাইপলাইনেও আক্রমণের হুমকি দিয়ে দাবি করা হয়েছে, 1 ফোঁটা তেলও এই অঞ্চল ছেড়ে যেতে দেওয়া হবে না। তার দাবি, এর ফলে তেলের দাম $200 পর্যন্ত উঠতে পারে। এদিকে ড্রোন হামলার পর বিশ্বের অন্যতম বড় এলএনজি উৎপাদক কাতার এনার্জি উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর ফলে বৈশ্বিক গ্যাস বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এলএনজি সরবরাহের সংকট দেখা দিলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এশিয়ার বাজারে, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে যাওয়া এবং সরবরাহ ব্যাহত হওয়ায় এলএনজির দাম দ্রুত বাড়ছে। এতে এশিয়া ও ইউরোপের বাজারে তাৎক্ষণিক চাপ তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন সেনাদের আবাসন হিসেবে ব্যবহৃত একটি হোটেলে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। শহরটিতে সংগঠিত হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। তাদের দাবি, এরবিলের একটি নির্দিষ্ট হোটেল লক্ষ্য করে এই ড্রোন হামলা চালিয়েছে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল। এই হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানে বিক্ষোভকারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 24 জন নিহত হয়েছে এবং করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা ও বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে মার্কিন মেরিন সেনারা গুলি চালিয়েছিল। এতে অন্তত 10 জন নিহত হয়েছে। এখন সবার নজর পরিস্থিতির পরবর্তী গতি প্রকৃতির দিকে। সংকট কি আরও গভীর হবে নাকি কূটনৈতিক সমাধানের পথ খুলবে? প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আকাশ সীমা বন্ধে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বিমান চলাচলে। 4 দিনে বাতিল হয়েছে 147টিরও বেশি ফ্লাইট। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রবাসীরা। অনিশ্চয়তা আর আতঙ্কের মধ্যে জীবিকার তাগিদে দেশ ছাড়ছেন কেউ কেউ। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের ঘটনায় সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। সন্তানের এমন আহাজারি মধ্যপ্রাচ্যগামী বাবার জন্য এক অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে রেখে বাবা ছাড়ছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চারিদিকে উদ্বেগ, উৎকণ্ঠা আর অজানা শঙ্কা। মধ্যপ্রাচ্যে সংঘাতে যখন আকাশসীমা বন্ধ, তখন দিশেহারা প্রবাসগামীরা। আমার ভিসার মেয়াদ গতকাল 2 তারিখে শেষ হয়ে গেছে। এখন কি করব আমি এটাই বুঝতে পারি না। আমি 8 লাখ টাকা গেতেছে আমার কুয়েত যেতে। গেল 4 দিনে বাতিল হয়েছে 147টি ফ্লাইট। হঠাৎ এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। কারো ভিসার মেয়াদ শেষের পথে, কারো নতুন চাকরিতে যোগদানের শেষ সময় ঘনিয়ে এসেছে। হাজারো শঙ্কা মাথায় রেখেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন অনেকেই। আমি যাইতে পারতাম না, নিরুপায় হইয়া আমি নতুন টিকিট কাটিয়া ডাইরেক্ট বিমানে যাইতাছি। বর্তমানে কিছু রুটে ফ্লাইট চলাচল ধীরে ধীরে শুরু হলেও কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাইগামী ফ্লাইটে এখনও অনিশ্চয়তা কাটেনি পুরোপুরি। ট্রানজিট এড়িয়ে তুলনামূলক নিরাপদ বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কিছু সরাসরি ফ্লাইট। যুদ্ধের মানচিত্রে হয়তো আঁকা থাকে কৌশল আর শক্তির হিসেব, কিন্তু বিমানবন্দরে মেঝেতে পড়ে থাকা কান্না, দীর্ঘশ্বাস আর অপেক্ষার গল্প। একদিকে ভয়, অন্যদিকে জীবিকার দায়। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে হাজারো প্রবাসী। ভয় তো ভাই লাগে, ভয় তো সবার বেলায় লাগে। কি করা, বাধ্যতামূলক যাইতে হয়। মিসাইল নিয়ে বা যুদ্ধ নিয়ে আমার কোনো ভয় নাই। আমরা যেহেতু জন্মেছি, আমাদের একদিন মরতে হবে। মৃত্যু অনিবার্য, মৃত্যু হবেই। পরিস্থিতি বিবেচনায় সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার। মঙ্গলবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা শিগগিরই মেয়াদ শেষ হতে যাচ্ছে এমন সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাসের জন্য বাড়ানো হয়েছে। পরিস্থিতি উন্নয়নের উপর নির্ভর করে প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। এই সিদ্ধান্ত গেল শনিবার 28 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষার্থী, প্রতিবন্ধী ও 65 বছরের বেশি বয়সীদের জন্য মেট্রো রেল সহ সকল রেলের ভাড়া 25% কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে রেলমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ঈদের পরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন রেল ও সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। আর আগামী বর্ষার আগে মশার উপদ্রব নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ নিতে 2 সিটি কর্পোরেশনের প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া ময়লা আবর্জনা দ্রুত অপসারণের বার্তাও দেয়া হয় সরকার প্রধানের পক্ষ থেকে। শারীরিক প্রতিবন্ধী, যারা বয়স্ক অর্থাৎ 65+ সিনিয়র সিটিজেন, আর হচ্ছে স্টুডেন্ট, দূরপাল্লার যে আমাদের ট্রেন আছে ইন্টারসিটি এবং আমাদের মেট্রো রেল, সেখানে আমরা 25% ভাড়া ডিসকাউন্ট। যেহেতু ঈদের অল্প দিন বাকি, আমরা ঈদের আগেই চেষ্টা করছি, কিন্তু সম্ভব হওয়ার সম্ভাবনা একটু কম, কিন্তু আগামী কুরবানির ঈদের আগে নিশ্চয়ই এটা নিশ্চিত হবে।
পারস্পরিক সহযোগিতা অব্যাহত রেখে আর্থসামাজিক উন্নয়নে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে ভারত। দুপুরে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ভারতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্পগুলো অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রকল্পের ক্ষেত্রেও আগ্রহী নয়াদিল্লি। India and Bangladesh have a lot of commonality. We have a large rural population. We both are focused on promoting local governance. In India, it's Panchayati Raj system, which has a very strong foundation now as part of our national government. And we agreed that we should look at new opportunities for connecting our policy focuses in this area in a manner that becomes mutually beneficial for both of us. দুই কমিশনার সহ পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসে পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগ করা বাকি দুই কমিশনার হলেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। পরে সাংবাদিকদের পদত্যাগের বিষয়টি জানান কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। কোনো চাপের মুখে নয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করার কথা বলেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী মামুন মাহবুব বলেন, এসব বিষয় সংবিধানে না থাকায় রুল জারি করা হয়েছে। তবে একে আত্মঘাতী পদক্ষেপ বলে উল্লেখ করেন জামায়াতের আইনজীবী শিশির মনির। আরও জানাচ্ছেন মুদাসির আলী। জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার এবং গণভোটের অধ্যাদেশ কেন অবৈধ নয় এ মর্মে রুল জারি করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সিএসি সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কারের বিষয়ে যে আদেশ রাষ্ট্রপতি গেল বছর দিয়েছেন তা কেন অবৈধ হবে না এ মর্মে আগামী 4 সপ্তাহের মধ্যে রুল এবং একই সঙ্গে গণভোটের বিষয়ে রুল দেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটকারী আইনজীবী মামুন মাহবুব বিষয়টি নিশ্চিত করেন। রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 13/11/2025 জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। গণভোট অর্ডিন্যান্স যেটা, সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। তিনি বলেন, এসব বিষয় সংবিধানে না থাকার কারণে রুল জারি করা হয়েছে। আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে সেখানে আছে, রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ ও নির্বাচন কেন অবৈধ নয় তার ব্যাখ্যাও দেন মামুন মাহবুব। বিগত সরকার 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস নিয়ে 8ই আগস্ট তারা সাংবিধানিকভাবে ওথ নিয়েছে। নির্বাচন আমাদের সংসদীয় গণতন্ত্রে, নির্বাচন যে কোনো সময় হতে পারে। এদিকে একে আত্মঘাতী পদক্ষেপ উল্লেখ করে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন জামায়াতপন্থী আইনজীবী শিশির মনির। যেখানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল একমত হলো, সেই 30টি বিষয়কেও রুলের অধীনে কার ইনস্ট্রাকশনে আনা হলো এটি আমরা এখনো পর্যন্ত বোধগম্য নই। তবে আমরা দেখতে পাচ্ছি এই রিট মামলা শুনানি করার ক্ষেত্রে এবং এই রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। রাজনৈতিক মতৈক্যের ইস্যুটিকে আদালতের বিষয় বানানো হয়েছে বলেও অভিযোগ করেন শিশির মনির। 5ই আগস্টের পরে যে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটাকে রাজনৈতিক মতৈক্যের বাইরে নিয়ে এসে আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হলো। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ ঘনিয়ে আসতেই রাজধানী সহ সারা দেশে ছোট বড় মার্কেট এবং শপিং মলে বাড়ছে ক্রেতা সমাগম। দিনের পাশাপাশি মধ্যরাত পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা। বড়দের পাশাপাশি শিশুরাও কিনছে বিভিন্ন রং ও ডিজাইনের পোশাক। ফ্রক, লেহেঙ্গা, শার্ট, প্যান্ট ও পাঞ্জাবির চাহিদাই বেশি মার্কেটগুলোতে। বিক্রেতারা জানান, আগের বছরগুলোর তুলনায় এবার খুব একটা দাম বাড়েনি।
দর্শক এ বিষয়ে আরও জানাতে রাজধানীর হাতিপুল থেকে ইস্টার্ন প্লাজা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, শপিং মলে কেমন ভিড় দেখতে পাচ্ছেন? ঈদ কেনাকাটা নিয়ে ক্রেতা বিক্রেতার বক্তব্য কি আমাদেরকে জানাবেন? জি জেরিন, আপনি যেমনটি বলছিলেন, ঈদ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু ক্রেতা সমাগম বাড়ছে রাজধানীর মার্কেটগুলোতে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর যে হাতিরপুলে ইস্টার্ন প্লাজা মার্কেট রয়েছে, সেখানে কিন্তু রয়েছি। আমি যেটা দেখেছি যে আসলে এখানে বড়দের তুলনায় কিন্তু যে ছোটদের যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলো কিন্তু সবচেয়ে বেশি জমজমাট। এখানে ছোটরা আসছেন এবং তাদের মা বাবার সাথে এসে তাদের পছন্দের সব জিনিস, যে পোশাকগুলো রয়েছে সেগুলো কিনে নিয়ে যাচ্ছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে যে মার্কেটটিতে আমি রয়েছি এখানে কিন্তু বাহারি রঙের সব ছোটদের যে পোশাকের ডিজাইন সেগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এবং এবছর দেশি পোশাকের তুলনায় সবচেয়ে বেশি কিন্তু যে বিদেশি পোশাক রয়েছে সেটির আধিক্য কিন্তু আসলে বেশি, অর্থাৎ বিদেশি পোশাক কিন্তু বেশি করে রাখা হয়েছে। এবং যারা ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু বিদেশি পোশাকের প্রতি বেশি আগ্রহ। আমরা যদি একটু ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করি, এখানে কিন্তু বেশ ক্রেতা সমাগম একটু দেখতে পাচ্ছি। আমরা একটু একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে এবছর তো মানে ঈদ তো ঘনিয়ে এসেছে এবং আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে এখানে কেনার জন্য এসেছেন, কি কি কিনলেন যদি বলতেন? আমি আপাতত এই যে মেয়ের জন্য টপস নিচ্ছি, আর জুতা কেনার ইচ্ছা আছে ওপরে, আর বাচ্চার জন্য দেখছি আশেপাশে শ্রুতিতে দেখলাম, আর দোতলায় শ্রুতি থেকে আমাদের পাকিস্তানি ড্রেস কেনার ইচ্ছা আছে। এই তো সব কিছু মিলে আর কি কেনাকাটা যদি হবে। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যারা ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এসেছেন এবং বাহারি যে রঙের যে সমস্ত পছন্দের যে ডিজাইনগুলো রয়েছে তারা কিন্তু সেগুলো কিনছেন। এখন আমরা একটু এই যে এইখানে যে একজন বিক্রেতা রয়েছে তার সাথে একটু কথা বলতে চাই এবং তার কাছে বেচা কেনার যে কি অবস্থা, ঈদ তো ঘনিয়ে এসেছে, বেচা কেনার কি অবস্থা যদি একটু বলতেন। ধন্যবাদ, আপনাদের এই মোহনা টিভি আমাদের কাছে চলে আসছেন। আমরা বিগত সময়ের চেয়ে এবারের যে ক্রেতা মানে একটি সঙ্গম সেটা অনেকটাই কম, ওইভাবে এখনও ক্রেতারা মার্কেট আসেনি। তা আমাদের প্রত্যাশা যে এবার ভালো ভালো পণ্য এনেছি, বাচ্চাদের অনেক রকমের যে মনমুগ্ধকর যে পোশাক, সেগুলো রুচিসম্মত পোশাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে আসলে যে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এবং বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু দোকানিরা কিন্তু বিশেষ ধরনের পোশাক কিন্তু তারা এনেছে এবং বিদেশ থেকে যে সমস্ত পোশাক রয়েছে সেগুলো কিন্তু আনা হয়েছে। তো জেরিন, এই ছিল রাজধানীর ঈদ বাজারের সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। মশার দাপটে অতিষ্ঠ রাজধানীবাসী। তাদের অভিযোগ, প্রশাসক নিয়োগ করা হলেও মশার প্রাদুর্ভাব থামাতে নেওয়া হচ্ছে না কোনো কার্যকরী পদক্ষেপ। আর খোদ সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্তদের অবহেলার অভিযোগ তুলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টার। রাজধানীর করাইল বস্তির বুক চিরে দেয়া এ ড্রেনে চোখ রাখলেই দেখা যাবে তা যেন মশার আতুরঘর। নগরীর মাটিকাটা এলাকায় এ ড্রেনের নিচেও দৃশ্যমান মশার প্রজনন কেন্দ্র। ব্যস্ততার নগরী ঢাকায় এসব ড্রেন খালগুলোতে প্রতিনিয়তই চলছে মশার বংশবিস্তার, আর এসব মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। আসরা আজান দিলে শুরু হয়, মানে এরকম কাঁচায় হালাইতে হয়, মশার কোনো অভাব নেই। কুর্মিটলায় যাওয়ার পরে মনে করেন ওইখান থেকে আমাদেরকে ট্রিটমেন্ট করে, কাজ হয় না, পরে ইসলামিয়াতে যাই। এই যে কিছুদিন আগে 19,000 টাকা খরচ করলাম। মশা তো তো কমে না। বছরের শুরু থেকে মশার প্রাদুর্ভাব কিছুটা কম থাকলেও চলতি মাসের শুরু থেকেই মশার দাপট বেড়েছে নগর জুড়ে। নতুন প্রশাসক কিছু করবোই না, আসেই না এদিকে, মশা মারবো কোথেকে। প্রায় 30 বছরের ভিতরে কিন্তু দেখি না কোনো মশার ওষুধ নিয়ে আসতে। ওনারা যে কীটনাশক বা যেটা ইউজ করতো ওটা কিছু না ভাই, জাস্ট খালি কেরোসিন দিয়া ওটা কিছু ছিটাই দিত। ঢাকার 2 সিটি কর্পোরেশনের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে মশক নিধনে কীটনাশকের ব্যয় ধরা হয়েছিল 78 কোটি টাকা, আর 2025-26 অর্থ বছরে একই কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় 125 কোটি টাকা। জনপ্রতিনিধি না থাকার কারণে ওয়ার্ড লেভেলে বা একদম গ্রাউন্ড লেভেলে জনগণের সাথে র্যাপোর্টটা তৈরি করা বা জনগণের সাথে কমিউনিকেশনে আমরা কিছুটা ডিফিকাল্টি ফেস করছি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের গবেষণা বলছে, জানুয়ারি মাসের তুলনায় চলতি ফেব্রুয়ারিতে মশার সংখ্যা বেড়েছে প্রায় 40%। এর মধ্যে 90%ই কিউলেক্স প্রজাতির। বিশেষজ্ঞরা বলছেন, দায়িত্বে অবহেলার কারণে নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না মশার প্রাদুর্ভাবের। মশার যে ব্রিডিং ক্ষেত্র যেগুলো, সেগুলো ধ্বংস করতে পারছি না। তাহলে এই ধ্বংস যে করতে পারছে না, এর পেছনে সিটি কর্পোরেশনের দায় রয়েছে। মশক নিধনে কোটি টাকা ব্যয় করছে রাজধানীর 2 সিটি কর্পোরেশন, তবুও ব্যর্থ। বিশেষজ্ঞরা বলছেন, মশক নিধনে কার্যকারী ফলাফল পেতে হলে দ্রুত প্রয়োজন জনপ্রতিনিধির, 2 বছর অন্তর অন্তর পরীক্ষা করতে হবে ঔষধের গুণাগুণ, আর সবশেষ লাগবে জনসচেতনতা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ষষ্ঠ দিনে এসে ভিড় বেড়েছে অমর একুশে বইমেলায়। ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পছন্দের বইয়ের খোঁজে মেলা প্রাঙ্গণে এসেছেন তরুণ তরুণীরা। রমজানের মধ্যে মেলার আয়োজন করা হলেও পাঠকদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি লেখক ও প্রকাশকদের মনে নতুন আশার সঞ্চার করেছে। রঙিন উৎসবের আবহে বইমেলা যেন ফিরে পেয়েছে তার চিরচেনা প্রাণস্পন্দন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, আজ তো মেলার ষষ্ঠ দিন, কেমন দেখছেন ক্রেতা দর্শনার্থীদের ভিড়? জেরিন, প্রকৃতিতে এখন রাজত্ব করছে মধ্য বসন্ত। তবে আজকের দিনটি কিন্তু অনন্য, চমৎকার, কারণ আজকে সনাতনী ধর্মাবলম্বীদের সব উৎসব, হোলি উৎসব। আপনি জানেন যে এই বইমেলা প্রাঙ্গণে কিন্তু রয়েছে রমনা কালী মন্দির, এবং সেই কালী মন্দির প্রাঙ্গণে কিন্তু আমরা দেখেছি যে হোলি উৎসবে মেতে উঠেছেন সনাতনীরা, এবং শিক্ষার্থীরাও কিন্তু এই উৎসবটাকে বেশ উপভোগ করছেন, এবং তারা হোলি উৎসবে অংশগ্রহণ করেই তারা এই বইমেলা প্রাঙ্গণে ঘুরছেন, এবং হোলির যে রং এবং সেই রঙের সঙ্গে বইয়ের যে রং, সেই রঙকে মেলানোর চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন আসলে কিছুক্ষণ পরে ইফতার, তারপরেও এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে কিন্তু লোকজন, দর্শক বা দর্শনার্থী সমাগম খুব একটা দেখা যায় না, কিন্তু আজকের চিত্র মানে পুরোটাই ব্যতিক্রম। এখানে কিন্তু অন্যান্য দিনের তুলনায়, আমি বলছি না যে ভিড় খুব বেশি হয়েছে, কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে বইমেলায় ভিড় একটু বেশি। কারণ আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলা উদ্বোধন করেছিলেন 26 ফেব্রুয়ারি, অর্থাৎ বৃহস্পতিবার। তারপরেই কিন্তু একটি শুক্রবার এবং শনিবার পড়েছে। যদিও শুক্রবার আসলে প্রস্তুতি খুব একটা বেশি কাটিয়ে উঠতে পারিনি, কিন্তু শনিবার কিন্তু আসলে লোকসমাগম বেশ ছিল। এবং শনিবারের পর থেকে যদি আমরা বলি যে এই কয়দিনে ষষ্ঠ দিন নিয়ে যদি আমরা বলি যে আজকেই কিন্তু বইমেলার লোকসমাগম বেশি, এবং আমরা প্রকাশকদের সাথে কথা বলেছি, যারা বিক্রয় কর্মী আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আসলে বইমেলায় লোকজন আসছে, পাঠক আসছে, দর্শনার্থী আসছে, কিন্তু বই বিক্রির হার সেই তুলনায় নেই। কারণ যারাই আসছেন এই মুহূর্তে বইমেলা শুরুতে আসলে যারা বইপ্রেমীরা আছে, পাঠক আছে, তারা কিন্তু বইয়ের তালিকা করে, যেহেতু বইমেলার প্রথম সপ্তাহে চলছে। তো আমরা এই মুহূর্তে একজন বইমেলার যিনি প্রকাশনার দায়িত্বে আছেন তার সাথে কথা বলতে চাই। আসলে আমরা দেখতে পেয়েছি আসলে আজকে অনেক লোক, কিন্তু বই বিক্রির হার কেমন, আর বইমেলার নিয়ে আপনারা কতটা আশাবাদী? আচ্ছা, আমি তো আসলে দেখতে পাচ্ছি না অনেক মানুষ, টু বি অনেস্ট, মানুষ কম। তবে যাদেরকেই দেখতে পাচ্ছেন বা আছে, তারা বেসিক্যালি হোলি খেলা বা উৎসবের জন্য এখানে আসে। আর বিক্রির হার অনেক কম, ক্রেতা বা পাঠক আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না, ওইভাবে পাঠক নেই, এটাই আমি বলতে পারবো। আমি বলিনি কিন্তু অনেক মানুষ, আমি বলছি অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। না না, অন্যান্য দিনের তুলনায় এত বেশি না। গতকালও কম ছিল, আজকেও কম, তবে বিগত শুক্র শনিবারে একটু মানুষ ছিল। তো এই জেরিন, আসলে যেমনটি বলছিলেন তার অবজারভেশন, আসলে এই বইমেলাটি কিন্তু বাংলাদেশের যেই বহুমাত্রিক বাংলাদেশ, সৃজনশীল বাংলাদেশ এবং ন্যায়সঙ্গত শুদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ার যেই প্রত্যয় জানানো হয়েছে, সেটির কিন্তু বহিঃপ্রকাশ ঘটাবে এই বইমেলা, এবং সেটি আসলে সবাই প্রত্যাশা করছেন। জেরিন, আমার কাছে এই ছিল ষষ্ঠ দিনের বইমেলার সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম।
জনস্বাস্থ্য রক্ষায় তামাকজনিত মৃত্যু ও অর্থনৈতিক ক্ষতি কমাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ 2025 পাশের দাবি জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। চিকিৎসকেরা বলেন, তামাকের ব্যবহারে অসংক্রামক রোগ বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ব্যয় দরিদ্র পরিবারগুলোকে ঋণের ফাঁদে ফেলেছে। প্রতি বছর প্রায় 2 লাখ মানুষের মৃত্যু হয় তামাকজনিত রোগে, যা দৈনিক গড়ে 545 জন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডক্টর সোহেল রেজা চৌধুরী বলেন, আইনটি পাশ হলে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষা পাবে এবং তামাকজনিত অসুস্থতা ও মৃত্যু কমবে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইরানের প্রতিরক্ষা স্থাপনা সহ কয়েকটি জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। যুদ্ধের প্রভাবে বিমানের 150 ফ্লাইট বাতিল। শিক্ষার্থী, প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য রেল ভাড়া কমানোর সিদ্ধান্ত সরকারের। বর্ষার আগে মশক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে প্রধানমন্ত্রীর নির্দেশ। 2 কমিশনার সহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ কোনো চাপ নয়, ব্যক্তিগত কারণ বললেন কমিশনার আজিজি। এবং জুলাই সনদ ও গণভোটের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল সংবিধানে না থাকায় এই পদক্ষেপ বললেন রিটকারী। আত্মঘাতী সিদ্ধান্ত, মন্তব্য জামায়াতের। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।